ফোনের দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা নয়, 2:30 বাজে। বিদেশার সাথে কথা বলতে বলতে কখন যে এত রাত হয়ে গিয়েছে খেয়ালই নেই। দরজা খুলে দিয়ে আমি ভুল দেখার মতো চমকে উঠলাম। সামনে মিলা দাঁড়িয়ে আছে, হাতে ছোট একটি ব্যাগ। আমার যেন বিশ্বাস হলো না। আমি পাশ ফিরে ড্রয়িং রুমে লাগানো বড় দেওয়াল ঘড়িটার দিকে তাকালাম। সত্যি রাত 2:30 বাজে। মিলা রুমে এসে ব্যাগটা রাখতেই আমি প্রশ্ন করলাম, কার সাথে এসেছো? একা একা মানে? যদি কোনো বিপদ হতো? হয়নি তো? তোমার মনে হয় না ইদানিং তুমি একটু বেশি বেশি করছো? এত রাতে আসার কি দরকার ছিল? কাল সকালে আসলেই পারতে। কেন একা বাসায় কি করছিলে? আমি আসায় কি খুব বেশি সমস্যা হয়ে গিয়েছে? উল্টাপাল্টা বকবে না, ঠিক করে কথা বলবে। ভুল কি করলাম? এখন আর আমাকে ভালো লাগে না বলেই দিলে পারো। ওকে এই সময় এভাবে একা দেখে এমনিতেই মেজাজটা চটে গেছিল। এবার নিজেকে সামলানোর মুস্কি হয়ে গেলাম। মীরার গালে পরপর 3টে থাপ্পড় দেওয়ার পর আমার হুঁশ ফিরল। বুঝলাম এখন এখানে থাকাই রিস্ক। কখন কি করে বসি ঠিক নেই। এখানে আর কিছুক্ষণ থাকলে মিলা যে আরও মার খাবে, আমি সে ব্যাপারে নিশ্চিত। তাই ওভাবে বাসা থেকে বেরিয়ে গেলাম। নিজেকে ধাতস্থ করে ফজরের নামাজ শেষ করে আমি যখন বাসায় ফিরলাম তখন সকালে 5:30 বাজে। আমার কাছে বাসার চাবি ছিল, কিন্তু চাবির কোনো দরজা পড়ল না। দরজা খেয়ালই নেই। ধীরে পায়ে বাসায় ঢুকে দরজা লক করে বেডরুমে গেলাম। মিলার পাশ ফিরে ঘুমিয়ে আছে। ওর ঘুম খুব পাতলা, তাই আমি ভীষণ আস্তে করে ওয়াশরুমে ঢুকে গেলাম, যাতে কোনো শব্দ না হয়। সারা রাত নির্ঘুম করার পর এখন যদি ঠান্ডা পানিতে একটা গোসল না দেই, তাহলে নিজের সাথে জুলুম করা হবে। চায়ের কাপ হাতে রুমে এসেছি একটা প্রয়োজনীয় ফাইল নিতে। বিছানায় ঘুমন্ত মিলার দিকে চোখ যেতেই মনে হলো মিলা গম্ভীর ঘুমে মগ্ন। চায়ের কাপে চুমো দিতেই মুখটা বিকৃত হয়ে গেল। কি বাজে চা বানিয়েছি! অফিসের ওয়াটেকার ছেলেকে যে রাগারাগি করি, ও তো এত খারাপ চা বানায় না। আচ্ছা, তাহলে মিলা এত সুন্দর চা কিভাবে বানায়? নেক্সট টাইম রেসিপিটা নিতে হবে। এইসব ভাবতে ভাবতে মিলার দিকে চোখ পড়তেই খটকা লাগলো। মিলা তো এভাবে ঘুমায় না। খাটের পাশে বসে ওর নাকের কাছে হাত নিতে দেখলাম খুব আস্তে শ্বাস নিচ্ছে। হঠাৎ মেসেজের টু শব্দ। পাশে ফিরে বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিলাম। বিদিশার মেসেজ। ওয়ান্ডির মেসেজ 5টায়। মেসেজ ক্লাস করে দেখলাম উপরে আরও কয়েকটা মেসেজ যেগুলো সিন দেখাচ্ছে, কিন্তু এগুলো তো আমি দেখিনি। তখনই আমার মনে পড়ল রাগ করে বেরোনোর সময় ফোনটা সাথে নেওয়া হয়নি, বাসায় ছিল। তবে কি মিলা না ফোনটা বেডসাইড টেবিলে রাখতে গিয়ে দেখলাম একটি খালি ঔষধের পাতা। নামটা পড়তেই আমি আতঙ্কিত হলাম। এত ঘুমের ঔষধ! সেবার প্রচণ্ড জ্বরের পর ঘুম হতো না, তখন ডাক্তার দিয়েছিল। 2 দিন দুটো খাওয়ার পর আমি ঘুমে চোখ খুলতে পারছিলাম না। তখনই খাওয়া বন্ধ করে দেয়। পাতায় মোট 8টা ওষুধ ছিল। আমি 2টো খেয়েছিলাম, কিন্তু এখন পাতা পুরো ফাঁকা। পাশে পানির গ্লাসটা খালি। তাহলে বাকি 6টা ওষুধ না নেওয়া সম্ভব। মিলা এমন করবে না। মিনার গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে লাগলাম, মিলা মিলা, এই মিলা! চোখ খুলছে না দেখে মুখে পানি ছিটা দিলাম, তাতেও মিলা উঠল না। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে মিলা ওষুধগুলো খেয়ে নিয়েছে। 2 হাতের মাথা চুল মুচকে ধরলাম। পাগল পাগল লাগছে। এখন আমি কি করব? আমি ওকে কোলে করে নিয়ে সেই দিন পাগলের মতো সিঁড়ি দিয়ে নেমেছিলাম। দরজা খোলা, মোবাইল বাসায়, শুধুমাত্র মানিব্যাগটা পকেটে নিয়েছিলাম।
ওকে ইমার্জেন্সি রুমে দেওয়ার পর আমার খেয়াল হয়েছে আমার পায়ে জুতা অবধি নেই। সেই দিন যেন কোনো সম্পদের চিন্তায় আমার চিন্তা করতে পারছিলাম না, শুধুমাত্র ভেবেছিলাম মিলা, মিলা আর মিলা। কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে এতটুকু ভাবতে পারছিলাম না, মস্তিষ্ক শূন্য লাগছিল। সেবার ওকে বাঁচতে গিয়ে আমাকে আমার ব্যাপারটা খরচা হয়েছিল, কিন্তু এখনো শেষ নয়। সবচেয়ে বড় ধাক্কাটা আমি সেইবার খেয়েছিলাম। ওকে ওয়াশ কেবিনে বিভিন্ন টেস্ট করানোর পর যখন রিপোর্ট হাতে পেলাম, ডাক্তার আমাকে ডাকলো। তখনই বললেন মিলা 3 মাসের প্রেগনেন্ট ছিল, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। এই খবরটা আমি যখন পেলাম তখনও মিলা পুরোপুরি সুস্থ নয়। আমার দুনিয়াটা যেন দুলছিল। ওকে কেবিনে দেওয়ার পর আমি বাসায় ফিরছিলাম। তখন আমার বা মিলার পরিবারে কেউ জানে না এই খবর। কিভাবে জানবে? আমি তো কাউকে জানাইনি, ফোন নেই কাছে। বাসায় এসে দেখলাম দরজা লাগানো। বিল্ডিংয়ের এক ওয়ার্ডওয়ারকে ডাকতে তিনি জানালেন পাশের বাসায় ভাবি লক করেছেন। ভাবির বাসায় লক করতেই তিনি উদ্বিগ্ন হলেন মিলার খবর জানতে। কি হয়েছে? তখন ওভাবে কেন দৌড়াচ্ছিলাম? আমি তোমার কিছু বললাম না। উনিকে তেমন একটা পছন্দ করি না। মহিলা গৃহিণী, আর গৃহিণীদের কাজই হলো গসিপ করে বেড়ানো। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য কাপড় খুঁজতে আলমারি খুঁজলাম। কোথায় কি রাখা কিছুই জানি না। এগুলো তো সব মিলাই করে। বিরক্ত লাগছিল। কিছু কাপড় এলোমেলো করার পর যখন একটা টি শার্ট টান দিলাম তখন কিছু ছোট ছোট জিনিস নিচে পড়ে গেল। আমি হাঁটু মুড়ে বসতেই দেখলাম কুশিকাটা কাজ করা ছোট ছোট কয়েক জোড়া জুতা। আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। এগুলো ধরতে যেন খেয়াল করলাম আমার হাত কাঁপছে। হসপিটালে পৌঁছে মিলার কেবিনে ঢুকতে অবাক হলাম। পাশে বসা ভাবি। তিনি তখন আমার কাছ থেকে জেনে নিয়েছিলেন মিলা কোন হসপিটালে আছে। এর মধ্যে আমার আগেই চলে এসেছে। কাছে এগোতেই দেখলাম তিনি পরম যত্নে ঘুমন্ত মিলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাশ ফিরে আমাকে দেখে বিষণ্ণ মুখে জিজ্ঞাসা করলেন, বাচ্চাটা আর নেই, তাই না? আমার অবাক লাগলো। যে খবর আমি জানি না সে খবর তিনি কিভাবে জানলেন। পাশ থেকে বিষণ্ণ মুখে ভাবি বলতে লাগলেন, 2 মাস হলো মিলার খবরটা জেনেছেন। আমি সাথে করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। কি যে খুশি ছিল। আমি বললাম আপনাকে বলে দিতে, কিন্তু ও বলল না, 2 মাস পর আপনার জন্মদিন, সেই দিনই জানাবে। জন্মদিনের বেস্ট গিফট হবে। ভাবির কথাই মনে পড়ল, আজ আমার জন্মদিন। এই জন্যই বোধহয় কাল রাতে মিলা ওভাবে চলে এসেছিল। ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু আমার কাছ থেকে এমন সারপ্রাইজ পাবে তা আশা করেনি। আমার বুকটা ক্রমই ভারী হয়ে যাচ্ছিল। বিয়ে এই 4 বছরে মিলাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম। কথা কাটাকাটি ছাড়া তেমন কোনো বড় ঝগড়া হয়নি আমাদের মধ্যে। সেই দিন ওকে ওভাবে মেরেছিলাম। আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। মস্তিষ্কে একটু চাপ প্রয়োজন করতেই বুঝতে পারলাম কারণটা আসলেই বিদিশা। বিদিশার সাথে যোগাযোগটা শুরু হওয়ার পর থেকেই মিলার প্রতি আমার এই বিতৃষ্ণা। আমার বাচ্চা পেটে নিয়ে আমার হাতে সেই দিন সে জঘন্য মারগুলো খেয়েছিল মিলা। ও বোধহয় সেই দিন বিশ্বাস করতে পারেনি আমি ওকে ওভাবে মারবো। বুকের ব্যথাটা যেন আরেকটু বেড়ে গেল। আমি কি করেছি? ওকে ভুলে কিভাবে আমি বিদেশির সাথে যোগাযোগ করতে পারলাম? আমি যে এত খারাপ তা আমার নিজের জানা ছিল না। অনুতাপের আগুনে পুরো উঠতে লাগলাম। বুঝলাম এই আগুন সহজেই থামায় না। রাত হয়ে এসেছে, মিলা এখনো জ্ঞান ফেরেনি। আমি এখনো কাউকে জানাইনি। এবার জানানোর প্রয়োজন মনে করলাম। প্রথমে মাকে ফোন করলাম।
ফোন রিসিভ করে মা উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, বাবু তোকে এখনো ফোন করলাম, নিশার ছেলে হয়েছে, ইমার্জেন্সির কারণে দুপুরে হসপিটালে আনতে হয়েছিল, এই কিছুক্ষণ আগে বাবুকে আমাদের হাতে দিল, কি সুন্দর হয়েছে, তোরা কখন আসবি? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, ভাবি কেমন আছে? বাবু সুস্থ, দুজনেই ভালো আছে। তোর কণ্ঠটা এমন লাগছে কেন? মায়ের এই প্রশ্ন নিজেকে সামলাতে পারলাম না, চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ধরা গলায় বললাম, মা একটা খারাপ খবর আছে। মা ভীষণ শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? মিলা ঠিক আছে? না, হসপিটালে বেহুশ। চলবে, পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অনুতপ্ত।